তো বন্ধুরা, তোমাদেরই চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই আমি। আজকে এই ভিডিওতে একটা গ্রামাটিক্যাল বিষয় আলোচনা করা হবে, সেটা তোমরা নিশ্চয়ই ভিডিওর থাম্বনেইল দেখে বুঝতে পেরেছো। তো আজকের ভিডিওটা কোন বিষয় হতে চলেছে? ভিডিওটার বিষয় হতে চলেছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এটার বাংলা করলে কি হয়, অর্থাৎ বাক্য পরিবর্তন। কেমন? তো বাংলাতেও আছে বাক্য পরিবর্তন, বাংলাতে থাকে ক্লাস মোটামুটি 8, যেটা আমাদের WBBSCর আন্ডারে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড। তো সেখানে মোটামুটি ক্লাস 7-এর শেষের দিক থেকে 8-এর সিলেবাসের মধ্যে বাক্য পরিবর্তন আছে। তো সেম জিনিস আমরা ইংরেজিতে কীভাবে করতে হয় বা ইংরেজিতে বিষয়টা ঠিক কেমন হয় সেইটা এই ভিডিও সিরিজে জানবো। কেমন? একটা ভিডিও সিরিজ হবে, কারণ একটা ভিডিওতে সম্ভব নয়, অনেকগুলো পার্ট আছে আলাদা আলাদা। বিভিন্ন সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্সে চেঞ্জ করতে হবে। যেমন তোমরা ধরো সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স করতে হবে, বা কমপ্লেক্স থেকে সিম্পল, বা সিম্পল থেকে কম্পাউন্ড, বা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, বা তোমার ধরো অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, মানে অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ। তো অ্যাফার্মেটিভ থেকে অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি, এরকম বিভিন্ন সেগমেন্ট এখানে থাকবে। তো একটা ভিডিওতে সেটা করতে গেলে অনেক লেন্দি হয়ে যাবে বিষয়টা। তো সেই জন্য আমরা পার্ট করে নেব। প্রত্যেকটা ভিডিওতে আমরা এক একটা সেগমেন্ট বা এক একটা বিষয় সম্পর্কে জেনে নেব। তো সবার প্রথমে আমাদের কি করতে হবে, যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এই বিষয়টা সম্পর্কে একটু হালকা ধারণা আমরা নিয়ে নেব। তারপরে আজকের যে বিষয় সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, সেই বিষয়ে আমরা চলে আসব। তবে তার আগে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস নিয়ে একটু প্রাইমারি একটু ধারণা আমরা নিয়ে নিই। তো দেখো, তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস যে কি উইদাউট চেঞ্জিং দ্য মিনিং, এই বিষয়টা, এই যে উইদাউট চেঞ্জিং দ্য মিনিং, এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট আমি সেটা একটু পরে বুঝিয়ে দিচ্ছি। তো তোমরা দেখো কি বলা হচ্ছে, টু ট্রান্সফর্ম আ সেন্টেন্স ইজ টু চেঞ্জ ইট ফ্রম ওয়ান গ্রামাটিক্যাল ফর্ম টু অ্যানাদার উইদাউট অল্টারিং ইটস সেন্স। অর্থাৎ এটা যদি বাংলা করে তাহলে কী হয়, বাক্য পরিবর্তনের অর্থ এক ধরনের বাক্যকে ব্যাকরণসম্মতভাবে বা রূপে অন্য বাক্যে পরিবর্তন করা, এতে অর্থের কোনো পরিবর্তন হবে না। এই বিষয়টা আমাদের খুব গুরুত্ব সহকারে বুঝে নিতে হবে, যে আমরা অর্থ চেঞ্জ করতে পারবো না। অর্থাৎ রাম ভালো ছেলে, এটাকে যদি আমরা নেগেটিভ করি বা নাবোধক করি, তাহলে নিশ্চয়ই রাম ভালো ছেলে, তো রাম খারাপ ছেলে, মানে রাম ভালো ছেলে নয়। দেওয়া রয়েছে ধরো আমাদের রাম ভালো ছেলে, তো আমরা কি লিখলাম, রাম ভালো ছেলে নয়। এটা অ্যাকচুয়ালি নেগেটিভ হলো ঠিকই, কিন্তু ভালো করে ভেবে দেখো তো, অর্থ কি ঠিক থাকলো? অর্থ কিন্তু ঠিক থাকলো না। রাম ভালো ছেলে আর রাম ভালো ছেলে নয়, সম্পূর্ণ অপোজিট, সম্পূর্ণ বিপরীত। তো এটা কিন্তু ব্যাকরণসম্মত দিক থেকে ভুল। যদি আমরা বলি যে অর্থ পরিবর্তন না করে চেঞ্জ করার কথা, তাহলে কিন্তু এটা ব্যাকরণসম্মত দিক থেকে ভুল। তাহলে আমাদের যেটা সঠিক সেটা কি হবে, রাম ভালো ছেলে নয়, রাম ভালো ছেলে, এটার যদি নেগেটিভ করা হয়, এটা যদি নাবোধক করে, তাহলে কী হবে, রাম খারাপ ছেলে নয়। রাম ভালো ছেলে, এটার নাবোধক কী হবে, রাম খারাপ ছেলে নয়। তাহলে দেখো ভেবে, যে আমরা না তো করলাম, তার সঙ্গে আবার অর্থের কিন্তু কোনো পরিবর্তন হলো না, অর্থ কিন্তু একই থেকে গেল। তো সেই জন্য এখানে বলা হচ্ছে কি উইদাউট চেঞ্জিং দ্য মিনিং। অর্থাৎ এটা মোটামুটি ক্লাস 8 বা ক্লাস 8 থেকে মোটামুটি শুরু হয়, 9-10 কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস উইদাউট চেঞ্জিং দ্য মিনিং। কারণ আমরা মাধ্যমিক পরীক্ষায় অনেক পাবো এই ধরনের বিষয়, বা তারপরে হায়ার ক্লাসে কিন্তু এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস থাকে। সেই জন্য আমাদের এই বিষয়টা খুব গুরুত্ব সহকারে শিখে নিতে হবে। তো তোমরা কি করবে, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ করবে না। তাহলে গ্রামাটিক্যাল বিষয় স্কিপ করলেই কিন্তু কোনো একটা কিছু মিস হয়ে গেলে, একেবারে অঙ্কের মতো, তোমরা সেই নির্দিষ্ট জায়গাটা না বুঝতে পারলে পরের বিষয়গুলো কিন্তু কিছুই বুঝতে পারবে না। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো আমাদের আজকের যেটা বিষয়, আজকের বিষয়টা কি, আজকের বিষয়টা হচ্ছে ফ্রম অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, মানে হ্যাঁ বোধক থেকে আমাদের না বোধক করতে হবে। তো চলো
আমরা সেই বিষয়ে এগিয়ে যাই। তাহলে বন্ধুরা আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু কি? অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। আচ্ছা, অ্যাফার্মেটিভ মানে তোমরা জানো নিশ্চয়ই। অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁ বোধক। বাংলায় অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক, আর নেগেটিভের মানে কি? না বোধক। কেমন? এগুলো আবার বিভিন্ন রকমের আছে আর কি, মানে যেরকম অস্তর্থক বলা হয়, অস্তর্থক, আর এটাকে বলা হয় নঅর্থক। কেমন? নঅর্থক, এরকম বিভিন্ন নাম আছে আর কি বাংলাতে। তো সেটা তো বিষয় না, বিষয়টা হচ্ছে যে তাহলে অ্যাফার্মেটিভ আর নেগেটিভ, এটা নিয়ে আমাদের আলোচনা আজকে। আচ্ছা, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সম্পর্কে জানতে গেলে আমাদের একটু জ্ঞান রাখা দরকার যে সেন্টেন্স অর্থগত দিক দিয়ে সেন্টেন্সকে তো আমরা দুইভাবে ভাগ করতে পারি, একটা গঠনগতভাবে, একটা অর্থগতভাবে। তো অ্যাফার্মেটিভ আর নেগেটিভ এটা কি ওই অর্থগতভাবে সেন্টেন্স 5 প্রকার তোমরা জানো নিশ্চয়ই: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ আর এক্সক্লামেটরি। তো এইগুলোর আবার দুটো ভাগ থাকে এই প্রত্যেকটা, যে একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা নেগেটিভ। যেরকম অ্যাসার্টিভ সেন্টেন্সও দুই ভাগে বিভক্ত, একটা নেগেটিভ অ্যাসার্টিভ আর একটা হচ্ছে অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ। প্রত্যেকটা এই যেরকম ইম্পারেটিভ, মানে অ্যাফার্মেটিভ ইম্পারেটিভ, আবার নেগেটিভ ইম্পারেটিভ, প্রত্যেকটা সেন্টেন্স যেগুলো অর্থগত দিক দিয়ে ভাগ, যে 5টা। আচ্ছা, একটা বিষয়, তোমরা যারা এই সেন্টেন্স মানে অর্থগত দিক দিয়ে যে ভাগগুলো, সেগুলো সম্পর্কে তোমাদের এখনও যারা জেনে ওঠোনি, তো আমি এই ভিডিওর আই বাটনে এবং ডেসক্রিপশানে একটা ভিডিও লিঙ্ক দিয়ে দিচ্ছি। সেই লিঙ্কটা, মানে আমার চ্যানেলের ভিডিও, সেটা সেন্টেন্স অর্থগত দিক দিয়ে কয় ভাগে বিভক্ত তার উপরে ডিপেন্ড করে এই আমি যেগুলো বললাম এইগুলো সম্পর্কে আলোচনা করা। তোমরা পারলে দেখে নিতে পারো, তাহলে তোমাদের সুবিধা হবে, এখানে আসলে আরও বেশি করে বুঝতে পারবে তোমরা। ভিডিওটা দেখে নিও, আই বাটনে আমি দিয়ে দিচ্ছি বা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তো এই 5টা ভাগে বিভক্ত যেটা সেন্টেন্স, তাহলে অর্থগত দিক দিয়ে, সেই 5টা ভাগের প্রত্যেকটাকে আবার দুটো ভাগে ভাগ করা, সেগুলো হচ্ছে একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা নেগেটিভ। তো আমরা এখানে তো আর সেসব ডিসকাস করব না, আমরা ডাইরেক্ট চলে আসবো যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ কোন কোন পদ্ধতিতে বা কোন কোন উপায়ে আমরা ট্রান্সফার করতে পারি। তো বিষয়টা কি, যে আমরা ঠিক সেই নিয়মগুলোই শিখব যেগুলো যে ধরনের তা আমাদের পরীক্ষায় কিন্তু দেয় বা বিগত বছরে দিয়ে এসেছে। সেই ধরনের সেগমেন্ট বা সেই ধরনের নিয়মগুলো, সেই ধরনের রুলসগুলো আমরা একে একে দেখে নেব। তো বেশ কিছু রুলস আছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, গুরুত্বপূর্ণ বেশ কিছু রুলস আছে, তোমরা সেগুলো একে একে দেখে নাও। তো দেখো বন্ধুরা, প্রথম নিয়মটা হচ্ছে কি, রুল নাম্বার 1, সেটা কি, অ্যাফার্মেটিভ বাক্য এভরি দিয়ে শুরু হলে এবং বাক্যটির ভার্বকে পরিবর্তন করা গেলে এভরি এর স্থানে নো বসিয়ে নেগেটিভ করতে হয়। তাহলে দেখো এখানে একটা এক্সাম্পল আমি দিয়ে দিয়েছি কি, তো দেখো বলা হয়েছে অ্যাফার্মেটিভ বাক্য এভরি দিয়ে শুরু হলে, দেখো এটা একটা অ্যাফার্মেটিভ বাক্য আর এটা এভরি দিয়ে শুরু হয়েছে। তাহলে কি, বাক্যটি ভার্বকে যদি পরিবর্তন করা যায়, তাহলে দেখো লাভস ভালোবাসা, এর উল্টো কি, ঘৃণা করা, মানে চেঞ্জ করা যাচ্ছে। অর্থাৎ লাভসের উল্টো কি, হেটস, মানে কি এটা চেঞ্জ করা যাচ্ছে। তাহলে কিন্তু এটা এই নিয়মের পর্যায়ে পড়বে। আমরা দেখে বুঝতে পারবো যে এই যেটা দেয়া রয়েছে পরীক্ষায়, এটা আমরা দেখে নেব কি, প্রথমে এভরি রয়েছে, তারপরে লাভস আমরা চেঞ্জ করতে পারছি, তার মানে এই নিয়মে এটা চেঞ্জ করতে হবে। কেমন? তাহলে দেখো এর উত্তর কি হয়ে যাবে, উত্তরটা দেখে নাও। তাও এভরির জায়গায় আমরা কি করব, নো বসাবো। তাহলে আমরা জানি নো ওয়ান, কেমন, নো ওয়ান, তাহলে নো ওয়ান লাভস এর পরিবর্তে আমরা কি করব, আমরা লাভসের পরিবর্তে যেটা বললাম, লাভস মানে তো ঘৃণা, ভালো, মানে পছন্দ করা বা ভালোবাসা। তো লাভসের উল্টো কি হয়ে যাবে, হেটস, HATES, হেটস, আর যা আছে তাই বাদ বাকি। তাহলে জাস্ট আমরা এভরিটা নো করলাম আর লাভসটাকে হেটস করে দিলাম। তাহলে দেখো এইভাবে একটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এটা মানে কি, এভরিওয়ান লাভস হিম মানে কি, প্রত্যেকে তাকে ভালোবাসে। এর অপোজিট কি হয়ে গেল, কেউই তাকে ঘৃণা করে না, কেউই তাকে ঘৃণা করে না, তার মানেই তো প্রত্যেকে তাকে ভালোবাসে। অর্থাৎ দেখো মানে যেটা ইনার মিনিং সেটা কিন্তু ঠিকই থাকলো, প্লাস আবার আমি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে চেঞ্জ করে দিলাম। বন্ধুরা, তোমাদের একটা বিষয় আমি ক্লারিফাই করে দিই, সেটা হচ্ছে, ধরো আমি এখানে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ তোমাদেরকে শেখাচ্ছি, কেমন, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ তোমাদের শেখাচ্ছি। এবার পরীক্ষায় ধরো এইটা রয়েছে, নো ওয়ান হেটস হিম,
তাহলে তোমরা মানে তাহলে এটা তো নেগেটিভ দেওয়া রয়েছে পরীক্ষায়, তাহলে তোমরা অ্যাফার্মেটিভ কী করে করবে? নিয়মটা মনে রাখবে একই, মানে এইটা থাকলে যদি এইটা করা যায়, কেমন, এইটা থাকলে যদি আমরা এইটা করি তাহলে এইটা দেওয়া থাকলে কি আমাদের এইটা করতে হবে, সিম্পল, জাস্ট অপোজিট করে দিতে হবে। যেমন ধরো ভয়েস চেঞ্জে যদি প্যাসিভ ভয়েস দেওয়া থাকে তাহলে আমরা অ্যাক্টিভে কী করে করি, ওই অপোজিট করে। ঠিক সেরকমই এইটা যদি দেওয়া থাকে, এই নেগেটিভ যদি দেওয়া থাকে তাহলে অ্যাফার্মেটিভের ক্ষেত্রে কিন্তু এই জাস্ট অপোজিট নিয়মটা আমরা অ্যাপ্লাই করে দেব, সিম্পল ব্যাপার। পরের রুলে আমরা চলে আসবো। বন্ধুরা পরের নিয়মটা তোমরা দেখতে পাচ্ছ যে রুল নাম্বার 2কে কখনো কখনো অ্যাফার্মেটিভের অ্যাডভার্বকে পরিবর্তিত করে তাকে নেগেটিভ করা হয়। কেমন, অ্যাফার্মেটিভের যেটা দেওয়া রয়েছে তার যদি অ্যাডভার্ব যদি চেঞ্জ করা যায়, অ্যাডভার্বকে যদি অপোজিট করা যায় তাহলে সেইভাবে কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। যেমন দেখো ক্লেভারলি, ক্লেভারলি মানে কি, চালাকভাবে, ক্লেভারলি মানে কি, চালাকভাবে। তো দেখো চালাকভাবের অপোজিট আমরা করতেই পারি ফুলিশলি, আমরা ফুলিশলি মানে বোকাভাবে আমরা তো করতেই পারি, বোকাভাবে। তাহলে দেখো এটা কি করে করতে হবে, তো দেখো আমরা সাবজেক্ট তো লিখলাম হি, এবার ওয়ার্কড যদি আমরা মানে অ্যাকচুয়ালি আমরা যখন এইটা ধরো মানে যদি আমরা করি কি হবে, হি ওয়ার্কড ক্লেভারলি মানে কি সে খুব চালাকিভাবে বা সে খুব চালাকভাবে কাজ করেছিল। তাহলে আমরা এর অপোজিট করলে বা নেগেটিভ করলে কি হবে, সে বোকাভাবে কাজ করেনি। তাই যে করেনি এটা তো আমরা নেগেটিভ করছি, তো তার জন্য কিন্তু আমরা এখানে কি করব, ডিড নট ওয়ার্ক, কারণ আমাদের এখানে নেগেটিভ অ্যাকচুয়ালি তো আমরা এখানে এর তো নেগেটিভ করছি না, এর অপোজিট করছি, কিন্তু নেগেটিভ তো আমাদের নিয়ে আসতে হবে। তাহলে হি ডিড নট ওয়ার্ক ফুলিশলি, ফুলিশলি, হি ডিড নট ওয়ার্ক ফুলিশলি। তাহলে দেখো ফুলিশলি মানে বোকাভাবে। এবার শুধু আমরা যদি লিখি হি ওয়ার্কড ফুলিশলি, যদি আমরা লিখি হি ওয়ার্কড ফুলিশলি মানে সে বোকাভাবে কাজ করেছিল, তাহলে দেখো ভালো করে ভেবে দেখো, এটা তো সেই তার মতো হয়ে যাচ্ছে যে রাম ভালো ছেলে, এর অপোজিট কী হয়ে যাচ্ছে, রাম খারাপ ছেলে, এটা তো ভুল। তাহলে দেখো যদি আমরা করতাম কি হি ওয়ার্কড ক্লেভারলি মানে সে চালাকভাবে কাজ করেছিল, এটা যদি আমরা করতাম হি ওয়ার্কড ফুলিশলি সে বোকাভাবে কাজ করেছিল, এ তো অপোজিট হয়ে যাচ্ছে। সেজন্য আমরা ডিড নট নিয়ে আসলাম, ডিড নট নিয়ে আসলাম মানে করেনি, তাহলে কাজ করেনি বোকাভাবে, তার মানে সে চালাকভাবে কাজ করেছিল, সিম্পল ব্যাপার। পরের নিয়মে আমরা চলে আসবো, রুল নাম্বার 3তে চলে আসবো। তাহলে বন্ধুরা এর পরের রুল নাম্বার 3টা দেখে নাও। অ্যাফার্মেটিভে অলওয়েজ থাকলে নেগেটিভে নেভার বসাতে হয়। অলওয়েজ মানে কি, অলওয়েজ মানে হচ্ছে সর্বদা, আর নেভার মানে কি, নেভার মানে কখনোই না, কেমন। তাহলে অলওয়েজ থাকলে নেগেটিভে নেভার বসাতে হয় এবং তার একটা ভার্ব, তার বলতে ওই সেন্টেন্সের, ওই অ্যাফার্মেটিভ সেন্টেন্স যেটা দেওয়া রয়েছে তার, সেই সেন্টেন্সের একটা ভার্ব বা নাউন বা অ্যাডজেক্টিভ পরিবর্তিত করতে হয়। তো দেখো ভালো করে দেখো, আমরা এখানে কি পাচ্ছি, প্রেজেন্ট পাচ্ছি। তো প্রেজেন্টের অপোজিট আমরা করতে, তাহলে এটা কি, প্রেজেন্ট মানে কি উপস্থিত, এটা কি, এটা অ্যাডজেক্টিভ, প্রেজেন্ট কি অ্যাডজেক্টিভ, আর কি অলওয়েজ, অলওয়েজটা তো আমরা চেঞ্জ করবোই। এবার ভার্বটা ইজকে কি চেঞ্জ করা যায়, এক্ষেত্রে করা যাচ্ছে না। তাহলে এর যদি আমরা যদি করি আনসার, যদি চেঞ্জ করি নেগেটিভে তাহলে কি হবে, হি ইজ, তাহলে অলওয়েজের অপোজিট কি করলাম, নেভার। এবার নেভার করা মানে কিন্তু নেগেটিভ হয়ে গেল, নেভার করা মানে কিন্তু নেগেটিভ হয়ে গেল। এবার এর অপোজিট করে দিতে হবে, তো প্রেজেন্টের অপোজিট কি হবে, অ্যাবসেন্ট, অ্যাবসেন্ট। তাহলে হি ইজ নেভার অ্যাবসেন্ট মানে সে কখনোই অনুপস্থিত নয়, তার মানেই তো হি ইজ অলওয়েজ প্রেজেন্ট, সে সবসময় উপস্থিত। এইটারই এই রুল নাম্বার 3 আর একটা উদাহরণ আমরা দেখে নেব ভালো করে ক্লারিফাই করার জন্য। তো বন্ধুরা পরের উদাহরণটা দেখে নাও যে কি, ইউ শুড অলওয়েজ স্পিক দ্য ট্রুথ মানে তোমার সবসময় সত্য কথা বলা উচিত। ইউ শুড অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। তো দেখো আমরা অলওয়েজ তো ওখানে চেঞ্জ করবোই, এটা নিয়মের মধ্যেই রয়েছে। অলওয়েজকে আমরা কি করবো, নেভার। তাছাড়া দেখো স্পিক মানে বলা, এটা আমরা চেঞ্জ করতে পারবো কি সেটা পরে দেখছি। আর দেখো ট্রুথ মানে কি, সত্য, অপোজিট কি, মিথ্যা, অপোজিট কি মিথ্যা। তো দেখো এটা যদি আমরা চেঞ্জ করি কি করবো, ইউ শুড, তাহলে অলওয়েজের অপোজিট কি নেভার। এবার দেখো স্পিক, স্পিকটাকে আমরা চেঞ্জ করতে পারি, হ্যাঁ পারি, কারণ ইউ শুড নেভার স্পিক ভালো লাগছে না, ইউ শুড নেভার টেল, ইউ শুড নেভার টেল। এবার দেখো দ্য ট্রুথ দেওয়া রয়েছে, আমরা কী করবো, এ লাই, ইউ শুড নেভার টেল এ লাই মানে তোমার কখনোই একটাও মিথ্যা কথা বলা উচিত না, তার মানেই তো তোমার সবসময় সত্য কথা বলাই উচিত, সিম্পল ব্যাপার। তাহলে আমরা কি করব, রুল নাম্বার 4 চলে আসবো।
তাহলে বন্ধুদের পরের নিয়মটা দেখো, রুল নাম্বার 4 কি, অ্যাফার্মেটিভ বাক্য অ্যাজ সুন অ্যাজ দিয়ে শুরু হলে নেগেটিভ বাক্য নো সুন আর হ্যাড দিয়ে আরম্ভ হয়। এটা তোমরা বারংবার পাবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা নিয়ম, খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভালো করে শিখে নাও। দেখো কী বলা হচ্ছে, অ্যাফার্মেটিভ বাক্যটা যদি অ্যাজ সুন অ্যাজ দিয়ে শুরু হয়, এখানে দেখতে পাচ্ছ অ্যাজ সুন অ্যাজ রয়েছে, তাহলে কী হবে, নেগেটিভ বাক্য কী দিয়ে শুরু হবে, নো সুনার হ্যাড, এটা দিয়ে শুরু হবে। কিন্তু তারপরে এগুলো কিন্তু আমাদের দেখতে হবে। তো দেখো নো সুনার হ্যাডের পরে কী করবো, আমরা সাবজেক্ট বসাবো আই, কেমন, নো সুনার হ্যাড আই। আচ্ছা এরপরে কী হবে, এরপরে বন্ধুরা মনে রাখবে, দেখো এটা ভালো করে ভেবে দেখো, এটা অ্যাজ সুন অ্যাজ আই অ্যারাইভ দেওয়া রয়েছে এটা, তো এখানে সাবজেক্টটি আই, তারপরে কি অ্যারাইভড, মানে এটা কোন টেন্স, পাস্ট ইনডিফিনাইট। কী করে বুঝতে পারছি, এটা সাবজেক্ট, এটা মূল ভার্বের পাস্ট ফর্ম, এটা কিন্তু পাস্ট ইনডিফিনাইট টেন্স। এবার আমরা যখন নো সুনার হ্যাড বসাচ্ছি, ভালো করে ভেবে দেখো, হ্যাড আমরা কোন সেন্টেন্সে, কোন টেন্সে বসে, হ্যাড কিন্তু আমরা বন্ধুরা হ্যাড কিন্তু আমরা পাস্ট পারফেক্ট টেন্সে বসাই। তো আমরা জানি হ্যাডের পরে সেই পাস্ট পারফেক্ট টেন্সে আমরা কোন ফর্ম ইউজ করি, ভার্বের থার্ড ফর্ম। তো আমি এই কারণে বলছি, যদি এখানে অ্যারাইভ না থেকে বাই চান্স ধরো এখানে অ্যারাইভস ছিল বা অ্যারাইভ ছিল, মানে প্রেজেন্ট ইনডেফিনাইট, মানে অ্যারাইভ ছিল আর কি, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ছিল, তবুও কিন্তু আমরা যখন এই নো সুনার হ্যাড বসাবো, তারপরে কিন্তু সেই অ্যারাইভের থার্ড ফর্মই বসাতে হবে। কিংবা সাপোজ ধরো এখানে প্লে ছিল, PLAY, প্লে, কিন্তু আমাদের এখানে কিন্তু প্লেইড, মানে থার্ড ফর্ম সবসময় বসাতে হবে। এটা কিন্তু অধিকাংশ ছেলেপিলেরা ভুল করে। হ্যাড যখন বসাচ্ছি সাবজেক্টে পরে, এই মূল ভার্বের যাই থাকুক না কেন তার থার্ড ফর্ম লিখতে হবে, আমাদের তার থার্ড ফর্ম লিখতে হবে। তো এখানে অ্যারাইভড এই কথাটা অ্যারাইভ থেকে এসেছে, তো অ্যারাইভের সেকেন্ড ফর্ম মানে পাস্ট ফর্মও অ্যারাইভড, পাস্ট পার্টিসিপলও অ্যারাইভড, তো এই ক্ষেত্রে অ্যারাইভডই বসে যাবে, যদিও একই জিনিস বসে যাবে। তারপরে হোম, তারপরে এই কমা তুলে দিয়ে, এই যে কমা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই কমাটা তুলে দিয়ে দেন বসাতে হয়, দেন, THAN, অনেকে এটা দেন লেখে, THEN, ভুল, পুরো কেটে দেবে, দেন লিখতে হবে, THAN। তারপরে পরের সেন্টেন্সটা লিখে দিলে উত্তর শেষ। ইট বিগ্যান টু রেইন, ইট বিগ্যান টু রেইন, তাহলে উত্তরটা কী হলো, নো সুনার হ্যাড আই অ্যারাইভড হোম দেন ইট বিগ্যান টু রেইন। তাহলে দুটো বিষয় আমাদের এখানে মাথায় রাখতে হবে, এক, এই হ্যাড যখন লিখছি আয়ের পরে সব সময় V3 ফর্ম ইউজ করব, আর এখানে যে কমাটা রয়েছে, কমার পরে সবসময় আমাদের কী বসাতে হবে, কমার পরে কিন্তু সবসময় আমাদের দেন লিখতে হবে, নট দেন, দিস ইজ দেন, THAN, দেন। তো একটা টুইস্ট আছে এখানে, আমরা টুইস্টটা একটু দেখে নেব বন্ধুরা। আমি টুইস্টটা একটু বলে দিই। দেখো এর আগে যে নিয়মটা ছিল সেখানে আমরা কি করছিলাম, অ্যাজ সুন অ্যাজের জায়গায় নো সুনার হ্যাড দিয়ে আমরা ইউজ করছিলাম। তো এইটাকেই না আর একটাভাবে আমরা চেঞ্জ করতে পারি, আর একটাভাবে, সেটা কি, এই অ্যাজ সুন অ্যাজের জায়গায় হার্ডলি হ্যাড, এবং এই কমার জায়গায় আমি আমরা একটু আগে এই নিয়মটা যখন শিখছিলাম, তখন কমার জায়গায় কী লিখছিলাম, দেন, THAN। কিন্তু এই ক্ষেত্রে হোয়েন, অর্থাৎ উত্তরটা এরকম হয়ে যায়, হার্ডলি হ্যাড, এবার এটা লিখতে হয় আই, তারপর এই যেহেতু এখানে হ্যাড লিখেছি, সেই ক্ষেত্রেও কিন্তু এরপরে থার্ড ফর্মে লিখতে হয়, অর্থাৎ এখানে অ্যারাইভড, তারপরে হোম, তারপরে কমাটা তুলে দিয়ে, এই ক্ষেত্রে যদি আমি হার্ডলি হ্যাড লিখি তাহলে এখানে হোয়েন লিখতে হয়, তো কি, ইট বিগ্যান টু, এখানে রেইন, এটা আমার মোছা হয়ে গেছে, এখানে টু রেইন ছিল, বিগ্যান টু রেইন ছিল এখানে, তো ওটা আমার মোছা হয়ে গেছে আনফর্চুনেটলি, ঠিক আছে, কোনো ব্যাপার না। তো এটাকে না এইভাবেও চেঞ্জ করা যায়, কেমন, হার্ডলি হ্যাড আই অ্যারাইভড হোম দেন হোয়েন ইট বিগ্যান টু রেইন। অ্যাকচুয়ালি আমরা এটা কেন একবারে শিখে নিলাম, কারণ অনেক সময় পরীক্ষায় এইভাবেও আসে যে হার্ডলি হ্যাড দিয়ে বিগিন দ্য সেন্টেন্স উইথ হার্ডলি হ্যাড, মানে এরকম একটা দেওয়া থাকবে, দিয়ে তোমার ব্র্যাকেটে লেখা থাকবে বিগিন দ্য সেন্টেন্স উইথ হার্ডলি হ্যাড, তখন কিন্তু তোমার এই নিয়মটা প্রযোজ্য হবে। ভালো করে বুঝবে, যদি ব্র্যাকেটের মধ্যে লেখা থাকে বিগিন দ্য সেন্টেন্স উইথ হার্ডলি হ্যাড, তখনই তোমরা শুধুমাত্র এটা করবে। কিন্তু অ্যাকচুয়ালি ভালো করে ভেবে দেখো, এই যে সেন্টেন্সটা আমরা লিখেছি এটা হার্ডলি হ্যাড দিয়ে, এর মধ্যে কোথাও নেগেটিভ ওয়ার্ড নেই, অর্থাৎ এটা কিন্তু নেগেটিভ নয়, তার মানে
যদি আমাদের বলা থাকে যে এইটা তো অ্যাসার্টিভ দেওয়া রয়েছে, পরীক্ষা যদি আমাদের নেগেটিভ করতে দেওয়া থাকে তাহলে কিন্তু এইটা করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু এটা করা যাবে না, এটা কিন্তু নেগেটিভ সেন্টেন্স নয়। বোঝা গেল? যদি নেগেটিভ করতে দেয় তাহলে এই নিয়ম প্রযোজ্য হবে, অর্থাৎ নো সুনার হ্যাড আই অ্যারাইভড হোম দেন ইট বিগ্যান টু রেইন, এটাই কিন্তু উত্তর হয়ে যাবে। আমরা এরপরে চলে আসবো রুল নাম্বার 5-এ চলে আসবো আমরা। তাহলে দেখো রুল নাম্বার 5, এটা রুল নাম্বার 5। রুল নাম্বার 5 দেখো, অ্যাফার্মেটিভে অল থাকলে, কেমন, অ্যাফার্মেটিভে অল থাকলে নেগেটিভে নো ব্যবহার করতে হয় এবং অ্যাফার্মেটিভ বাক্যের অ্যাডজেক্টিভ বা ভার্বকে পরিবর্তিত করে বিপরীত করতে হয়। তাহলে দেখো এখানে আমার কি রয়েছে, অল রয়েছে, তো আমরা অলের জায়গায় কী করব, নো, কেমন, নো। তারপরে এবার একটা ভালো করে ভেবে দেখো, অল এটা কিন্তু মানে অ্যাফার্মেটিভ একটা ওয়ার্ড, মানে হ্যাঁ বোধক একটা শব্দ, তো এরপরে সেজন্য মেন মানে প্লুরাল বসেছে, কিন্তু নো ওটা কিন্তু নেগেটিভ। আমরা জানি নেগেটিভের পরে সবসময় সিঙ্গুলার ওয়ার্ড বসে, তাহলে অলের পরে মেন বসলেও নোর পরে কিন্তু ম্যান বসে, কেমন, নো ম্যান হেয়ার, তাহলে হেয়ারটা আমরা লিখব নো ম্যান হেয়ার। তাহলে দেখো এখানে দেখো মেন ছিল বলে আর বসেছে, এখানে তো ম্যান বসেছে, তাহলে নিশ্চয়ই ইজ বসবে, তাহলে ইজ। এবার দেখো পুয়ারের অপোজিট কি হয়, রিচ, পুয়ারের অপোজিট, পুয়ার মানে গরিব আর রিচ মানে ধনী বা বড় লোক, তাহলে কি হয়ে গেল, নো ম্যান হেয়ার ইজ রিচ, কেমন, নিশ্চয়ই বুঝতে পারলে। এরপর দেখো অল বাট হি হ্যাজ পাস্ট, সিম্পল ব্যাপার, অলটাকে আমরা কি করব, নো। এবার একই ব্যাপার, আচ্ছা বাট নো, আচ্ছা এখানে ভালো করে ভেবে দেখো, অল তো নো বাট তো করা যায় না, তাহলে নান, কেমন, নান করতে পারি বা আমরা নো ওয়ান করতে পারি, যে কোনো একটা, নো ওয়ান বা আমরা নান, হয় নান লিখতে পারি নাই নো ওয়ান, অ্যাকচুয়ালি নো ওয়ানের সংক্ষিপ্ত রূপকে নান বলা হয়, কেমন, তো নান। এবার যা আছে তাই, নান বাট হি হ্যাজ, তাহলে পাস্টের অপোজিট কী হবে, ফেইল্ড, FAILED, তাহলে নান বাট হি হ্যাজ ফেইল্ড, এটাই কিন্তু উত্তর হয়ে যাবে। আমরা আরও কিছু ইনস্ট্যান্স দেখে নেব বন্ধু। এরপরে তোমরা রুল নাম্বার 5 ঠিকই আছে, তো এক্সাম্পল আমি কী বললাম, পরের উদাহরণগুলো দেখতে দাও। দেখো অল মেন আর মর্টাল, তাহলে আমরা অলটা কী করব, নো, তাহলে নো লিখলাম, এবং নোর পরে কি হবে, নোর পরে দেখো, নোর পরে আমি কি করব, এখানে অলের পরে তো প্লুরাল লেখা রয়েছে, কিন্তু নোর পরে তো সবসময় সিঙ্গুলার হয়, তাহলে নো ম্যান। এবার এখানে আর রয়েছে, কিন্তু যেহেতু ম্যান আমি এখানে লিখেছি, তাহলে ইজ হবে ভার্ব, আরটা চেঞ্জ হয়ে গেলে ইজ হলো। এবার মর্টাল মানে কি, মরণশীল, তাহলে এর অপোজিট কি হয়, ইমর্টাল, কেমন, ইমর্টাল মানে অমর, মানে কেউই অমর নয়। অল মেন আর মর্টাল, সমস্ত মানুষই হচ্ছে মরণশীল, এর অপোজিট কী হয়ে গেল, কোনো মানুষই অমর নয়। এরপরটা দেখো অল মাস্ট ডাই, তাহলে আমরা এর নেগেটিভ কীভাবে করতে পারি, দেখো নো ওয়ান, বা আমরা কি লিখতে পারি, নান, যেটা আমরা একটু আগে বলেছিলাম, নো ওয়ান বা নান আমরা লিখতে পারি, তাহলে নান। দেখো এখানে অল মাস্ট ডাই মানে কি, সবাইকে মরতে হবে, তো আমরা এর অপোজিট কী করতে পারি, কেউই মৃত্যুকে এড়াতে পারে না, তাহলে নো ওয়ান ক্যান অ্যাভয়েড ডেথ, কেউই মৃত্যুকে এড়াতে পারে না। বেশ কিছু চেঞ্জ হয়ে গেল এখানে, লক্ষণীয় বিষয়টা। তাহলে অল মাস্ট ডাই, এটার অপোজিট কী, মানে এটার নেগেটিভ কী হয়ে গেল, নো ওয়ান বা নান ক্যান অ্যাভয়েড ডেথ। চলে আসবো আমরা রুল নাম্বার 6-এ। বন্ধুরা এর পরের নিয়মটা দেখো, রুল নাম্বার 6 যেটা বলা হচ্ছে কি, অ্যাফার্মেটিভের সাবজেক্ট যদি অল না হয়, একটু আগে আমরা যে নিয়মটা দেখলাম রুল নাম্বার 5-এ, সেখানে সাবজেক্ট কিন্তু অল ছিল, কিন্তু এখানে কী বলা হচ্ছে, সাবজেক্ট যদি অল না হয় তাহলে অ্যাফার্মেটিভের মাস্টকে নেগেটিভে করার সময় ক্যানট বাট করতে হয়। যদি সাবজেক্ট অল না থাকে তাহলে অ্যাফার্মেটিভের মাস্টকে নেগেটিভে করার সময় ক্যানট বাট করতে হবে। তাহলে দেখো এখানে সাবজেক্ট নিশ্চয়ই অল নেই, তাহলে আমরা বুঝতে পারছি যে এটা এই নিয়মে খাটবে, কেমন, অল নেই প্লাস আবার মাস্ট আছে, তাহলে কি উই লিখবো, তাহলে মাস্টের জায়গায় কি লিখবো আমরা, ক্যানট বাট, তারপরে কি হবে, যা আছে তাই, জাস্ট মাস্টের জায়গায় ক্যানট বাট করে দিলে উত্তর শেষ, উত্তর কমপ্লিট।
উই মাস্ট ডু ইট কী হয়ে গেল, উই ক্যানট বাট ডু ইট। এবারে ধরো আরেকটা উদাহরণ ধরো, উই মাস্ট লাভ ওয়ান অ্যানাদার। আমরা যদি ভাবি উই মাস্ট লাভ ওয়ান অ্যানাদার, উই মাস্ট লাভ ওয়ান অ্যানাদার, এটার যদি আমরা করি নেগেটিভে, এটা তো অ্যাফার্মেটিভ দিয়ে রয়েছে, এটা নেগেটিভ করতে গেলে কিছুই না, জাস্ট উই মাস্টের জায়গায় কী করবো, ক্যানট বাট, উই ক্যানট বাট, তারপরে যা আছে তাই, চুপচাপ যা আছে তাই পাঠিয়ে দিতে হবে, লাভ ওয়ান অ্যানাদার, উই ক্যানট বাট লাভ ওয়ান অ্যানাদার, এটাই কিন্তু উত্তর হয়ে গেল। এরপর আমরা চলে আসবো কিসে, এরপর আমরা চলে আসবো রুল নাম্বার 7-এ, রুল নাম্বার 7-এ চলে আসবো আমরা। তাহলে বন্ধুরা তোমরা এবার 7 নাম্বার নিয়মটা একটু দেখে নাও, কি যে দুটি সাবজেক্ট বা ভার্ব বা অবজেক্ট বা কমপ্লিমেন্ট যদি অ্যাফার্মেটিভে অ্যান্ড দ্বারা যুক্ত থাকে, তাহলে ওই বাক্যকে নেগেটিভ করতে হলে সেই সাবজেক্ট বা ভার্ব বা অবজেক্ট বা কমপ্লিমেন্টটির আগে যথাক্রমে নট অনলি বাট অলসো বসাতে হয়। তাহলে টোটাল বিষয়টা কি, যে মানে একটা সেন্টেন্স তার মধ্যে যদি দুটো সাবজেক্ট বা দুটো ভার্ব বা দুটো অবজেক্ট বা দুটো কমপ্লিমেন্ট থাকে, তাহলে তাদেরকে আমরা যখন নেগেটিভ করব তখন নট অনলি বাট অলসো এটা ইউজ করতে হবে। তো যেরকম একটা দেখে নিই আমরা, এখানে ভালো করে দেখো, এখানে সাবজেক্ট দুটো আছে, রহিম আর করিম, দুটো সাবজেক্ট আছে এবং এই দুটো অ্যান্ড দিয়ে যুক্ত আছে। তাহলে আমরা এটার নেগেটিভ কীভাবে করতে পারি, নট অনলি রহিম, not only Rohim but also Korim went there। এখানে জায়গা নেই বন্ধুরা, সেজন্য খুব একটা ক্লিয়ার হয়তো হলো না, তোমাদের হয়তো বুঝতে একটু অসুবিধা হতে পারে। তো রহিম অ্যান্ড করিম ওয়েন্ট দেয়ার এটা ছিল, আমরা এটার নেগেটিভ কী করলাম, নট অনলি রহিম বাট অলসো করিম ওয়েন্ট দেয়ার। আরেকটা উদাহরণ আমরা দেখে নেব, যদি বলা হয় হি এট রাইস অ্যান্ড ব্রেড, BREAD, অর্থাৎ সে ভাত এবং রুটি খেয়েছিল। তাহলে দেখো এখানে সাবজেক্ট একই আছে কিন্তু অবজেক্ট কিন্তু দুটো এবং সে দুটো অ্যান্ড দ্বারা যুক্ত। তাহলে আমরা কি করতে পারি নেগেটিভ, হি এট not only rice but also bread, he ate rice and bread, সে ভাত এবং রুটি খেয়েছিল। আর আমরা কি করলাম, সে শুধুমাত্র ভাতই নয় বরং রুটিও খেয়েছিল, এটা কিন্তু উত্তর হয়ে গেল। I bought and drank some milk, আমি কিছু দুধ মানে সামান্য দুধ কিনেছিলাম এবং খেয়েছিলাম। তাহলে দেখি এখানে ভার্ব কিন্তু দুটো অ্যান্ড দিয়ে যুক্ত আছে, দুটোই কিন্তু ভার্ব এবং দুটোই অ্যান্ড দ্বারা যুক্ত আছে। তো এটার নেগেটিভ কীভাবে করতে হবে, তাহলে দেখো I not only bought but also drank some milk, I not only bought but also drank some milk। কেমন, নট অনলিটা কোথায় ইউজ করা হবে সেটা আমাদের বুঝে নিতে হবে। যেখানে ডবল কেস আছে, যেখানে দুটো জিনিস আছে, ঠিক সেইটা শুরু করার আগে, কেমন, এই বট এখানে দুটো আছে মানে ভার্ব দুটো আছে, মানে বট হচ্ছে প্রথম ভার্ব, তো এই প্রথম ভার্বের আগে কিন্তু নট অনলি ইউজ করতে হবে, কেমন। আর পরের যেটা মানে অ্যান্ডের জায়গায় জাস্ট নট অনলি বাট, মানে নট অনলি দিয়ে এইটা দিয়ে তারপরে অ্যান্ড তুলে দিয়ে বাট অলসো আর কি, মানে প্রথম যেটা দেওয়া রয়েছে তার আগে নট অনলি এবং তারপরে অ্যান্ড তুলে দিয়ে বাট অলসো লিখে
পরের যেটা সিমিলার আছে সেটা লিখে দিলে উত্তর হয়ে যাবে। তোমরা এসে দেখে এটা পরিষ্কার বুঝতে পারছো। তো এরপর আমরা রুল নাম্বার 8-এ চলে আসবো এরপরে। তো বন্ধুরা নেক্সট রুলটা তোমরা দেখতে পাচ্ছ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই রুলটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব আসে পরীক্ষায় এই রুলটা। তো দেখে নাও, অ্যাফার্মেটিভের সাবজেক্টের আগে যদি অনলি থাকে তাহলে নেগেটিভ করতে হলে অনলি এর জায়গায় শুধুমাত্র নান ওয়ার্ড বসাতে হয়। খুব সিম্পল, ভেরি ভেরি সিম্পল, কোনো কমপ্লেক্সিটির কিচ্ছু নেই এর মধ্যে। জাস্ট যদি অনলি থাকে, অ্যাফার্মেটিভ একটা সেন্টেন্স দেওয়া রয়েছে, তার মধ্যে যদি অনলি থাকে, জাস্ট অনলির জায়গায় আমরা কি করব, জাস্ট অনলির জায়গায় আমরা নান বাট NONBUT দিয়ে যা আছে তাই লিখে দেব। এবং এতেই কিন্তু উত্তরটা শেষ হয়ে যাচ্ছে। অনলি গড ক্যান হেল্প আস এর নেগেটিভ কী হয়ে যাবে, নান বাট গড ক্যান হেল্প আস। ভেরি ভেরি ইজি বাট ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুল। এরপর আমরা রুল নাম্বার 9-এ চলে আসবো বন্ধুরা। এরপরে আমরা রুল নাম্বার 9টা দেখে নিচ্ছি যে অ্যাফার্মেটিভে সামটাইমস থাকলে নেগেটিভে নট অলওয়েজ বসবে। ভালো করে ভেবে দেখো, সামটাইমস মানে কি, সামটাইমস মানে হচ্ছে কখনো সখনো, আর নট অলওয়েজ মানে কি, সবসময় না। এটা কিন্তু ঠিকই আছে। কখনো সখনো যখন আমরা নেগেটিভ করব তখন আমরা কি লিখবো, যে সবসময় না। সিম্পল ব্যাপার। দেখো, হি সামটাইমস স্মোকস, দেখো হি সামটাইমস স্মোকস, তা সামটাইমসের জায়গায় আমরা কি লিখবো, নট অলওয়েজ। তো দেখো, নেগেটিভ করার জন্য আমাদের নট তো নিয়ে আসতেই হবে, কেমন। তো মানে যখন আমরা নট লিখছি এটা কিন্তু অক্সিলারি ভার্ব আমাদের লাগবে। তো স্মোকস দেখে কি বোঝা যাচ্ছে, এটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। তো আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব কি নিয়ে আসতে পারি, ডাজ। আমরা কি নিয়ে আসতে পারি, ডাজ, তারপরে নট লিখব, ডাজ নট অলওয়েজ, তারপরে স্মোকস। কেমন, খুবই সহজ। হি সামটাইমস স্মোকস, হি ডাজ নট অলওয়েজ স্মোকস। সরি, এখানে স্মোকস আর হবে না, এখানে স্মোকস আর হবে না, স্মোক হবে, কারণ এখানে ভার্বের সঙ্গে এস বাই এস, তার জন্য তো আমরা অক্সিলারি ভার্ব ডাজ নিয়ে আসলাম। সুতরাং এখানে তো স্মোকস লেখার কোনো প্রয়োজন নেই। এখানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, আর যেটা ফর্ম দেওয়ার সেটা আমরা ডাজের সঙ্গে করে দিলাম। সিম্পল ব্যাপার, হি ডাজ নট অলওয়েজ স্মোক। এবার দেখো, দ্য রিচ আর সামটাইমস হ্যাপি। তো এটা নেগেটিভ করলে কী হবে, দ্য রিচ আর, এখানে আমরা অক্সিলারি ভার্ব নিয়ে আসলাম না, ডু ডিড ডাজ নিয়ে আসলাম না। কারণ কি, কারণ আমরা জানি যে অক্সিলারি ভার্ব যদি থাকে সেক্ষেত্রে আর নতুন করে ভার্ব নিয়ে আসতে হয় না। তো দেখো, আর নট অলওয়েজ হ্যাপি, এটাই কিন্তু উত্তর। দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, অর্থাৎ ধনীরা সবসময় খুশি নয়, তার মানে ধনীরা কখনো সখনো খুশি। এরপরে আমরা লাস্ট পয়েন্টে, লাস্ট যে রুল নাম্বার 10, এটাই আমরা চলে আসবো। তোমরা দেখে নাও রুল নাম্বার 10টা। বন্ধুরা লাস্ট পয়েন্টে তাহলে তোমরা দেখে নাও রুল নাম্বার 10 কি, অ্যাফার্মেটিভে যদি মেনি থাকে তাহলে নেগেটিভে কি হয়ে যায়, নট আ ফিউ। মেনি থাকলে নট আ ফিউ, মেনি থাকলে নট আ ফিউ। এবং যদি ফিউ থাকে অ্যাফার্মেটিভে, হ্যাবোধকে যদি ফিউ থাকে তাহলে কি হয়ে যায়, নেগেটিভে কি হয়ে যায়, নট মেনি হয়ে যায়। তাহলে যদি ফিউ থাকে তাহলে নট মেনি, আর যদি মেনি থাকে তাহলে নট এ ফিউ, অর্থাৎ অপোজিট, জাস্ট অপোজিট। মেনি থাকলে নট এ ফিউ, আর যদি ফিউ থাকে নট মেনি। কেমন। আচ্ছা, আর একটা বিষয় দেখো, একই রকমভাবে দেখো, অ্যাফার্মেটিভ মানে হ্যাবোধকে যদি এ লিটিল থাকে, ঠিক আছে, যদি এ লিটিল থাকে তাহলে নেগেটিভের ক্ষেত্রে কি হয়ে যায়, নট মাচ। এ লিটিল থাকলে নেগেটিভে কি হয়ে যায়, নট মাচ। আর যদি মাচ থাকে তাহলে কি হয়ে যায় নেগেটিভে, নট এ লিটিল, নট এ লিটিল। অর্থাৎ যদি এ লিটিল থাকে, যদি অ্যাফার্মেটিভে যদি হ্যাবোধকে যদি এ লিটিল থাকে তাহলে কী হয়ে যায়, নট মাচ। আর যদি মাচ থাকে তাহলে নেগেটিভে কী হয়ে যায়, নট এ লিটল।
তোমাদের এখানে যেভাবে লেখা রয়েছে এটা বুঝতে একটু অসুবিধা হতে পারে। আমি মোটামুটি ছকের আকারে এরপরে আমি ছকের আকারে তোমাদের বিষয়টাকে একটু ক্লারিফাই করে দিচ্ছি, তোমরা সেটা দেখে নাও, ছকটা দেখে নাও, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে বন্ধুরা আমি ছকের আকারে তোমাদেরকে বেশি মানে বুঝে নিতে সুবিধা করার জন্য এটা করলাম। আমরা আগে যেটা পড়লাম সেটার থেকে এই সিদ্ধান্তে উপনীত হলাম যে অ্যাফার্মেটিভে যদি মেনি থাকে তাহলে নেগেটিভে কি হয়ে যায়, নট এ ফিউ। যদি অ্যাফার্মেটিভে ফিউ থাকে তাহলে নেগেটিভে কি হয়ে যায়, নট মেনি। যদি অ্যাফার্মেটিভে এ লিটিল থাকে তাহলে নেগেটিভে কি হয়ে যায়, নট মাচ। আর যদি অ্যাফার্মেটিভে মাস থাকে তাহলে নেগেটিভে কি হয়ে যায়, নট এ লিটল। এইবার উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টা আর একটু পরিষ্কার হয়ে নেব। তাহলে বন্ধুরা প্রথম উদাহরণটা দেখো, এখানে কি লেখা রয়েছে, দেয়ার আর মেনি পিপল হেয়ার। তো আমরা কি জানি, মেনি যদি থাকে অ্যাফার্মেটিভে, এই যে মেনি রয়েছে, তাহলে কি হয়ে যাবে, নেগেটিভে কি হয়ে যাবে, নট এ ফিউ। অর্থাৎ দেয়ার আর নট এ ফিউ পিপল হেয়ার, এটাই কিন্তু উত্তর হয়ে গেল। দেয়ার আর নট আ ফিউ পিপল হেয়ার, এটাই উত্তর হয়ে গেল। পরে আর একটা এক্সাম্পল আমরা দেখে নেব। এর পরে উদাহরণটা দেখো বন্ধুরা, আই হ্যাভ আ ফিউ বুকস। অর্থাৎ আমার অল্প বই আছে। তো দেখো যদি আ ফিউ থাকে, যদি এ ফিউ, কেমন, ফিউ থাকে, তাহলে কি হয়ে যাবে, নট মেনি। আচ্ছা এইবার দেখো বিষয়টা, নটটা কেন ব্র্যাকেটের মধ্যে দেওয়া। নটটা ব্র্যাকেটের মধ্যে এই কারণে দেওয়া যে নটের পরেই যে সবসময় মেনি বসবে নাও হতে পারে, নট আর মেনি মাঝখানে কিছু একটা বসে যেতে পারে, যেরকম এখানে বসবে। দেখো আই হ্যাভ এ ফিউ বুকস, অ্যাকচুয়ালি এটা কোন টেন্স, প্রেজেন্ট ইনডেফিনাইট। শুধু হ্যাভ থাকলে তোমরা জানো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হয়। তো প্রেজেন্ট আমি যখন নট নিয়ে আসবো তখন কিন্তু অক্সিলারি ভার্ব হিসেবে কি নিয়ে আসতে হবে, ডাজ, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে। সরি ডাজ না, এখানে সাবজেক্ট যেহেতু আই রয়েছে তাই এখানে ডু আসবে, তার মানে আই ডু হলো, তারপরে নট নিয়ে আসবো, এরপর কিন্তু আমাদের মেন ভার্বটা বসে যাচ্ছে, হ্যাভ। আই ডু নট হ্যাভ, আমরা লিখলাম আই ডু নট হ্যাভ। এবার দেখো ফিউর জন্য কি, মেনি, এই যে ফিউর জন্য মেনি, তাহলে আই ডু নট হ্যাভ মেনি বুকস, এটাই কিন্তু উত্তর। তাহলে আই হ্যাভ আ ফিউ বুকস কী হয়ে গেল, আই ডু নট হ্যাভ মেনি বুকস। অর্থাৎ আমার অল্প বই আছে, কি হয়ে গেল নেগেটিভ, আমার বেশি বই নেই, আমার বেশি বই নেই। তাহলে এরপরে লাস্ট একটা উদাহরণ আমরা দেখে নেব। এই নিয়মের লাস্ট একটা উদাহরণ আমরা দেখে নেব। বন্ধুরা তোমরা লাস্ট উদাহরণটা দেখতে পাচ্ছ কি, আই ওয়ান্ট মাচ মিল্ক। অর্থাৎ আমার অনেক দুধ প্রয়োজন, কেমন, আমার অনেক দুধ প্রয়োজন। তো এটা যদি আমরা নেগেটিভ করি কী হয়, প্রথমে সাবজেক্ট আই তো লিখলাম, এবার দেখো মাছ থাকলে কী হয়, দেখো মাছ, এই যে মাছ, মাছ থাকলে কী হয়, নট এ লিটিল। তাহলে আমরা কী লিখবো, দেখো ওয়ান্ট যেহেতু রয়েছে আমাদের নট নিয়ে আসতে হবে, তো আবার সেই আই যেহেতু তাই এখানে ডু আসবে, তাহলে আই ডু নট ওয়ান্ট, আই ডু নট ওয়ান্ট, তারপরে মাছের জায়গায় কী লিখলাম, এ লিটিল লিখবো, তারপরে মিল্ক রয়েছে, মিল্ক পাতিয়ে দেবো। তাহলে কি হয়ে গেল, আই ডু নট ওয়ান্ট এ লিটল মিল্ক। তাহলে মাছের জায়গায় কী লিখলাম আমরা, এ লিটল, আর নটটা আলাদা যেহেতু এর মধ্যে মেন ভার্ব চলে এসছে, তাই এটা নট এ লিটল অ্যাকচুয়ালি এটা আমরা ইউজ করে নেগেটিভ করলাম। তো বন্ধুরা আমি আশা করব তোমরা এই ভিডিও থেকে উপকৃত হবে। আমি আমার সাধ্যমতো চেষ্টা করলাম তোমাদেরকে বোঝানোর অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের রুলসগুলো। তো ভিডিওটা প্রথম থেকে দেখার জন্য, শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর রিকোয়েস্ট অ্যাজ ইউজুয়াল যেটা তোমাদের কাছে করি, যে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও তুমি মিস না করো। ঠিক আছে, থ্যাংক ইউ। পরের ভিডিওতে আমরা একটা অন্য সেগমেন্ট নিয়ে, এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের অন্য একটা নিয়ম নিয়ে আমরা চলে আসব। ততক্ষণে বাই।